বর্তমান সরকার গত 1 বছরে একটি জনবিচ্ছিন্ন সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। কিভাবে তারা করল? জনগণ যে দাবিটা নিয়ে 5 তারিখে মাঠে নেমেছিল, গত 15 বছরে আন্দোলন সংগ্রাম করেছিল, সরকার সেই একটি দাবিও পূরণ করতে পারে নাই। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। জগন্নাথ ভার্সিটির ছেলেরা এসেছিল, তাদের থাকার জায়গা নাই। একটা ছেলে পড়াশোনা করবে, একটা মেয়ে পড়াশোনা করবে, তার যদি থাকার জায়গা না থাকে তাহলে সে পড়াশোনা কিভাবে কনসেন্ট্রেট করবে? তারা থাকার জায়গার জন্য যমুনার সামনে আসলো। সরকার তাদেরকে কিছু টাকার প্রতিশ্রুতি দিয়ে আবার ক্যাম্পাসে পাঠিয়ে দিল। জগন্নাথ ভার্সিটির যে প্রতিশ্রুতি দিলে সরকার, সে বাস্তবায়নটা কই? আরো আমরা শুনেছি আন্দোলনরত অসংখ্য বিভিন্ন শ্রেণী যারা রয়েছে তাদেরকে সরকার প্রতিশ্রুতি দিয়েছে, সেই শ্রেণীগুলো আবার মাঠে আন্দোলন করতেছে যে আপনি সরকার মহোদয় আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি তো বাস্তবায়ন করতেছেন না। অর্থাৎ সরকার প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য আবার তাদের মাঠে নামতে হচ্ছে। এটা সরকারের জন্য লজ্জা। এবং বর্তমান সরকারের দায়িত্ব হলো যেই মানুষগুলোকে বঞ্চনার লাঞ্ছনার শিকার করা হয়েছে, যেই মানুষগুলোর প্রতি বৈষম্য করা হয়েছিল, আপনি তাদের প্রতি সাম্য ফিরিয়ে আনবেন। কারণ এটা মুক্তিযুদ্ধের যে লিখিত দলিল, সেখানে রয়েছে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটি সমাজ প্রতিষ্ঠা করব। যেই সমাজের ভিত্তিতে আমরা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করব, যে রাষ্ট্র সকল নাগরিককে এই কার্যগুলো সকলকে সম অধিকারভাবে নিশ্চিত করবে। তাহলে গত 50 বছরের রাষ্ট্র আর এই সরকার বর্তমানে যে 1 বছর রয়েছে, আমরা কোনো পার্থক্য পাইলাম না। এখন যদি আমরা কথা বলি তাহলে অনেক উপদেষ্টা নাখুশ হন। আপনি যখন চেয়ারে বসেছেন আপনি নাখুশ হলে চলবে না। আপনি ওই চেয়ারে বসা মানে জনগণের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো জনগণকে আপনার বুঝিয়ে দিতে হবে। এখন আসি স্বাস্থ্য খাতে। স্বাস্থ্য খাতে আপনারা যদি ঢাকা মেডিকেলের সামনে যান, যে বহাল দশা আপনারা পাবেন, পুরো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার এটা একটা চিত্র। জুনিয়র যারা ডাক্তার রয়েছেন তাদের নির্দিষ্ট কোনো বেতন কাঠামো নাই। আপনি ঢাকা মেডিকেলে, চট্টগ্রাম মেডিকেলে, রাজশাহী মেডিকেলে যাইলে দেখবেন একজন ডাক্তার যে সারা রাত সার্ভিস দিয়ে থাকে, সারা দিন সার্ভিস দিয়ে থাকে, তার একটা ঘুমানোর জায়গা নাই, একটা ভালো ওয়াশরুম নাই, একটা ভালো খাবারের ব্যবস্থা নাই। তাহলে উনি চিকিৎসাটা দিবে কিভাবে? এটা তো গেল ডাক্তার শ্রেণীর এই দুরবস্থা। নার্স যারা রয়েছেন তাদেরকে বাংলাদেশে ABC কোন ক্যাটাগরিতে করে রাখা হয়েছে এটার হলো ইয়াত্তা নেই। নার্সরা আন্দোলন করেছিল বেতন কাঠামোর জন্য, অথচ বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে নাকি নার্স পাঠিয়ে থাকে। কিউবা রাষ্ট্র তাদের স্বাস্থ্য ব্যবস্থার এত উন্নয়ন ঘটিয়েছে, আমরা সেই মডেলগুলো কেন অনুসরণ করতে পারি না? একজন বেসরকারি চাকরিজীবী অথবা সরকারি চাকরিজীবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জীবনের 50টি বছর ব্যয় করার পরে যে সামান্য টাকা জমিয়ে থাকেন, কোনো একটা প্রাইভেট হসপিটালে ভর্তি হওয়ার পরে একদিনেই তার টাকাটা চলে যায়। আমরা সরকারকে আহ্বান জানাবো যে বাংলাদেশের মানুষের এই সময় একটি স্বাস্থ্য প্ল্যান আপনারা মানুষকে দিন। একটি স্বাস্থ্য কাঠামো যদি এই সময় আমরা তৈরি করতে না পারি, তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্ন যারা দলীয় ক্যাডার রয়েছে, দলদাস রয়েছে, ডিজি নিয়ে মারামারি করবে, কে কোন হসপিটালে পদ ভাগাবে ওইটা নিয়ে মারামারি করবে। এই মারামারি যদি চলমান থাকে তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষ
স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনায় বড় একটা অংশ মারা যাবে। আমি আমার কর্মজীবনে স্বাস্থ্য খাতে একটি ইনভলভমেন্ট ছিল। আমাদের যে এইখানে স্বাস্থ্য খাতের যে প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশে দিয়ে থাকি সবগুলো বিদেশ থেকে এসে থাকে এবং ইন্ডিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে বিদেশি কোম্পানিগুলো ফ্যাক্টরি বসিয়েছে, সেখান থেকে তারা প্রোডাক্ট এখানে সাপ্লাই দেয়। চায়না থেকে সিরিঞ্জ আমরা নিয়ে আসি, বিদেশ থেকে হাই টেকনোলজির জিনিসগুলো আমরা নিয়ে আসি। তাহলে আমরা হাই টেকনোলজি বাদ দিলাম, মিডল যে টেকনোলজিগুলো রয়েছে সিরিঞ্জ, ব্যান্ডেজ, এগুলো তো আমরা দেশে উৎপাদন করতে পারি। দেশে বড় একটা মাফিয়া গোষ্ঠী সৃষ্টি হয়েছে, এটার নাম হলো জিএমআই। ওনার প্রোডাক্ট ছাড়া কোনো হসপিটাল প্রোডাক্ট কিনতে পারবে না। এবং করোনার সময় ফেস মাস্ক যে বাণিজ্য উনি যেভাবে করেছেন, পুরা স্বাস্থ্য খাতকে উনি হলো ব্ল্যাকমেইল করেছিলেন। তো যদি একটি কোম্পানিকে এভাবে হলো বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা স্বীকৃতি দেওয়া হয়, তাহলে স্বাস্থ্য খাতের যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন ওনারা কিভাবে ভালো ব্যবসার নিশ্চয়তা বিধান করবেন, এটা এই কোশ্চেনটা আমরা সরকারের কাছে রেখে গেলাম। তাহলে রাষ্ট্রের যে বর্তমান পরিস্থিতি বা চিত্র, এই চিত্র দিয়ে আমরা ইয়াং জেনারেশন যারা রয়েছি আমাদের জীবন হলো বিপন্ন, আমাদের জীবনে নিরাপত্তা নেই। বাসার নিচে নামলে ককটেল খেতে হয়, মার্কেটে গেলে ফরমালিনের খাবার খেতে হয়, চিকিৎসা করাতে যাব হলো সরকারি হসপিটালের ব্যবস্থাপনায় প্রাইভেট হসপিটালে যেতে হয়। প্রাইভেট হসপিটাল হলো কয়েকটা ব্যক্তির কাছে দিয়ে রয়েছে তারা, আবার ওই ব্যক্তিগুলাই পার্লামেন্টে যায় এমপি হয়, ওই হসপিটালের মালিকগুলাই আবার হলো বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ হয়, এবং সে যে চার্জটা আমাকে দিবে, হাতে ধরিয়ে দিবে, ওটাই আমাকে দিতে হবে। যদি না দিতে পারে, আমার পকেটে না থেকে আমাকে আবার জেলে পাঠিয়ে দিবে। এই হলো বাংলাদেশের স্বাস্থ্য খাতের নৈরাজ্য। এই নৈরাজ্য বন্ধ করার জন্য আমরা সরকারকে জানাবো, আমরা সরকারকে আহ্বান জানাবো যে আপনারা দ্রুত পদক্ষেপ নিন। যদি আপনারা স্বাস্থ্য এবং শিক্ষা খাত জেলে সাজাতে না পারেন, বাংলাদেশের 18 কোটি মানুষের বহিঃশক্তি তো দূরের কথা, ভিতরেই তাদের জীবনটা বিপন্ন হয়ে তারা মরণ অবস্থায় একদিকে চলে যাবে। এই জন্য আমরা কাজ শুরু করেছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। এখানে যারা নার্স রয়েছেন, জনস্বাস্থ্য যারা রয়েছেন, অর্থস্বাস্থ্যে যারা রয়েছেন, সিনিয়র যারা সিটিজেন রয়েছেন, বিদগ্ধ যারা ডাক্তার রয়েছেন, আমরা তাদেরকে একসাথে নিয়ে এসেছি। আমরা বলেছি আপনাদের জাতীয় নাগরিক পার্টি চেনার দরকার নেই, আপনারা শুধু জনগণকে সেবা দিন, জনগণকে আপনাদের চিনলেই হবে। আপনাদের কাছে কোনো চাওয়া পাওয়া আমাদের নেই। আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া, যাতে আমাদের কোনো ভাই এবং বোন স্বাস্থ্যের অব্যবস্থাপনায় মারা না যায়। এই চাওয়াটা হলো আপনাদের কাছে। পুরো বাংলাদেশের ডাক্তার কর্মীদের কাছে আমাদের নিবেদন, যখন জুলাই আন্দোলন চলতেছিল, হসপিটালগুলোতে আপনারা আওয়ামী সন্ত্রাসীর বাহিনীর সামনে দাঁড়িয়েও, বিভিন্ন সরকারি এজেন্সির বাহিনীর সামনে দাঁড়িয়েও যেভাবে বুকে আগলে রেখে আমাদের ভাইদেরকে আপনারা স্বাস্থ্যসেবা দিয়েছেন, যেভাবে তাদেরকে হসপিটালের করিডোরে লুকিয়ে রক্ষা করেছেন, কেবিনগুলোর চেয়ারের নিচে, বেডের নিচে তাদেরকে লুকিয়ে রেখে আওয়ামী লীগ থেকে তাদেরকে রক্ষা করেছেন, আপনাদের ইতিহাসের এই অবদান আমরা জীবনেও বলতে পারবো না। আমরা তখন দেখেছি যে একজন ডাক্তার কত মানবিক হতে পারে। অনেকে বলে ডাক্তার নাকি কসাই। যারা এই কথাটা বলে আমরা শুধু তাদেরকে বলবো, জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের ডাক্তার, নার্স, হসপিটালের আয়া থেকে শুরু করে তারা যেই ধরনের সহমর্মিতা, বিপ্লবের কর্মসূচি দিয়েছেন, বাংলাদেশে গত 50 বছরে এই ধরনের কোন সেক্টরে আমরা দেখি নাই। যখন ডাক্তাররা আমাদের ভাইদেরকে চিকিৎসা দিয়েছেন, তখন সচিবালয়ে বসে আমাদের যারা অ্যাডমিন ক্যাডার ভাইয়েরা গুলির নির্দেশ দিয়েছিলেন, পুলিশ প্রশাসনে বসে কন্ট্রোল রুমে গুলির নির্দেশ দিয়েছিলেন। আমরা বলবো
যে এই স্বাস্থ্য খাতে যারা বিভিন্ন সেক্টর ভিত্তিক উপরস্থ যে পদগুলো রয়েছে আপনারা এগুলা ডাক্তারদের কাছে বুঝিয়ে দিন। একজন ইংলিশ লিটারেচারে এসে একটা হসপিটালের কত টাকা ব্যয় করবে, আয় করবে, কি প্রোডাক্ট করবে তার ডিরেকশন দিচ্ছে। বাংলাদেশের স্বাস্থ্য খাত কেমন হবে সেটা হলো বিভিন্ন যে কলা সাবজেক্টে পড়ে হলো এই সাবজেক্টে এসে সে জ্ঞান দিচ্ছে। যার যে স্কিল সেট, যার যে যোগ্যতা তাকে যদি বুঝিয়ে না দেওয়া হয় ওই বিভাগ, ওই মন্ত্রণালয়, ওই খাত জীবনেও কখনো সফলতার মুখ দেখে না। এই জন্য আমরা সরকারকে জানাবো, আমাদের সাবেক আওয়ামী লীগ যে স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ দিয়েছিলেন উনি তো মনে হয় ইংলিশ ডিপার্টমেন্টের ছিলেন যতটুকু জানি, নাকি? সো এই ধরনের ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।